পরিফেরা পর্ব থেকে শুরু করবো আজকে আমাদের পর্ব স্টার্ট। তো এটা শুরু করার আগে আমরা যে পড়াইছিলাম কি সংগঠন ক্রমমাত্রা প্রতিসাম্য তারপর স্তর সিলম, ওইগুলো আমাদের বেসিক লেভেল ছিল, তো ওগুলো আমাদের জানতেই হবে। যদি তোমরা ক্লাসটা না করে থাকে তাহলে অবশ্যই ওইগুলো করে আসবা, তারপর পর্ব শুরু করবা। তাছাড়া এখানে ওইগুলো খুবই দরকার, জানা জানলে নয়। তো এখন আমরা পড়া শুরু করবো, প্রথম পর্ব থেকে স্টার্ট করব। তো প্রথম পর্বের নাম হলো কি পরিফেরা। তো এই পরিফেরাতে অনেক ইম্পর্টেন্ট শব্দ আছে যেগুলো খুবই জানা দরকার, এবং এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমরা ওই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ মুখস্থ করতে পারবে এই ক্লাসটা দেখেই। তোমাদের বাড়তি কোনো কোথাও পড়া লাগবে না। তো দেখো, পরিফেরা শুরু করার আগে আমি ধরো একটা প্রাণী নিব। যেমন তুমি একটা আর্কিটেকচারের কাছে যাবা কি জন্য, ধরো তুমি বাসার কোনো ম্যাপ কিছু জানো না যে এইভাবে একটা বিল্ডিং করব। তো বিল্ডিংটা যখন আমি করা স্টার্ট করব, তখন আমরা আর্কিটেকচারের সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের আচ্ছা বিল্ডিংটা কিভাবে করব। ঠিক তেমনই তোমার এই পরিফেরাতে আমি জানি না যে প্রাণীটা কেমন হবে। যে ধরো একটা আমি প্রাণী নিলাম, সেটা ধরো তোমার একটা ড্রাম আকৃতির বা একটা কলস আকৃতির একটা আমি কি নিলাম, প্রাণী নিলাম। তো ধরো প্রাণীটা হলো এরকম, যেহেতু বললাম ড্রাম আকৃতির, এই যে একটা ড্রাম আঁকে ফেললাম। বিভিন্ন ধরনের হতে পারে, তার ভিতরে আমি একটা বৈশিষ্ট্য নিলাম। তো এই প্রাণীটা যখন আমি এভাবে নিলাম, তখন এটাকে তো আরেকটু কারুকার্য করতে হবে। ধরো ভিতরে আরেকটা গোল দিলাম এবং চারপাশে একটা বাউন্ডারি দিলাম বা প্রাচীর দিলাম। আমরা যদি বিল্ডিং দিতে চাই তাহলে কি করতে হয়, ওখানে প্রাচীর দিতে হয়। ঠিক তেমনই এখানে আমরা একটা প্রাচীর দিলাম, এবং প্রাচীরের পাশাপাশি ফাঁকে ফাঁকে কি আমরা যেমন একটা কি গেট রাখি, ঠিক তেমনই প্রাণীর ক্ষেত্রে অনেকগুলো গেট হবে। এই যে গেট রাখলাম, গেট করে ফেলছি। এখন আমরা দেখি যে এই যে দেখো এখানে কি ছিদ্র আছে, একটা বড় ছিদ্র, এখানে একটা বড় ছিদ্র আছে, আর এখানে ছোট 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 ছিদ্র আছে। তে যেটা বড় ছিদ্র তাদেরকে একটা নাম আছে, যেগুলো ছোট ছিদ্র সেগুলোরও একটা নাম আছে। তে বড় ছিদ্র যেটা, সেটাকে বলা হয় হলো অস্কুলাম। কি বলা হয়? অস্কুলাম। এই অস দ্বারা বোঝাচ্ছে কি, তোমার যে কোনো প্রাণীর যে ছিদ্রগুলো আছে সেগুলোকে আমরা ইঙ্গিত করে থাকি। তো অস্কুলাম এনে আম আছে, আম দ্বারা বোঝাচ্ছে হলো 1 বছর, মানে একটা ছিদ্র আছে, এই জন্য এদেরকে বলতেছিল অস্কুলাম। এবং দেখো এখানেও কিন্তু ছিদ্র আছে, এই যে এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এই যে এখানেও ছিদ্র। তো এই যে ছিদ্রগুলো যে আছে, এখানে কি একটা ছিদ্র আছে? না, অনেকগুলো ছিদ্র আছে। এই জন্য এদেরকে বলা হয় কি অস্টিয়া। কি বলা হয়? অস্টিয়া। এই যে ইয়া আছে, ইয়া হলো বহুবচন শব্দ। কি বললাম? বহুবচন। তাহলে ছিদ্রগুলো কি অনেকগুলো আছে, তো ছিদ্র যদি অনেকগুলো থাকে তাদেরকে আমরা বলতেছি কি অস্টিয়া। আর ছিদ্র একটা থাকলে তাকে তো কি বলি? অস্কুলাম। তা আমরা যদি এটুকু অংশ বুঝতে পারি তাহলে আমাদের আর সমস্যা থাকার কথা না। কারণ আমরা তাহলে বুঝলাম কি অস দ্বারা কি বোঝাচ্ছে? ছিদ্র বোঝাচ্ছে, বা ওপেনিং বলা যেতে পারে। কি বলা যেতে পারে? ওপেনিং। তো দেখো এটাই হুবহু এই যে এখানে আমি সুন্দর করে এঁকে দিছি। দেখো এটা আমি কি করছি, এখানে সুন্দর করে এঁকে দিছি। এই দেখো এটা একটা বড় ছিদ্র, এটাকে আমরা বলতেছি অস্কুলাম। কি বলতেছি? অস্কুলাম। এবং এই যে ক্ষুদ্র 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 ভিতরে ছিদ্র আছে, এটাকে আমরা কি, এগুলোকে আমরা বড় করে আঁকাইছি। যদি আমি জুম করি তাহলে আমরা দেখবো যে এরকম হয়। তো এটাকে বড় করে আঁকাইছি, এই যে দেখো ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, এটাকে আমরা বলতেছি কি অস্টিয়া। তাহলে আমার অস্টিয়া এবং অস্কুলাম সম্পর্কে জানা শেষ। এই যে অস্টিয়া অস্কুলাম সম্পর্কে জানা শেষ। ক্ষুদ্র একটা গহ্বর থাকলে তাকে বলে আমরা অস্কুলাম, আর অনেকগুলো যদি গহ্বর থাকে তাদেরকে বলা হয় হলো অস্টিয়া। এখন আমরা দ্বিতীয় টপিকে যাব। আমরা এখন কি করব? দ্বিতীয় টপিকে যাব। দেখো এখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কি, এখানে যা কি করবে, এখানে যে একটা গোল, এখানে ছিদ্রগুলো নালীর ভিতর দিয়ে, যে নালীর ভিতর দিয়ে নালীর সৃষ্টি করতেছে, যে নালী সৃষ্টি করতেছে, এবং নালী সৃষ্টি করার পর কি একটা গহ্বর সৃষ্টি করতেছে। তো এই যে নালীগুলো কি অনেক শাখা প্রশাখায় বিভক্ত হবে। নালীগুলো কি হবে? অনেক শাখা প্রশাখায় বিভক্ত হবে। এই যে নালীগুলো যে অনেক শাখা
প্রশাখায় বিভক্ত হলো, একটা নালী কি না, অনেকগুলো নালী মিলা হচ্ছে। এই যে নালীগুলো যে অনেকগুলো হচ্ছে, এটাকে বলতেছি আমরা নালীতন্ত্র, যাকে আমরা বলি ক্যানাল সিস্টেম। সংবহন তন্ত্র যখন আমি তোমাদের পড়াইছি, 3টা জিনিস পড়াইছি, সেখানে আমি এই তোমার এই নালীতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিছিলাম। তো এখানেও আমরা দিলাম কি যে নালীতন্ত্র, তাহলে পরিফেরা হলো কি নালীতন্ত্র বিদ্যমান, যাকে আমরা বলতেছি হলো ক্যানাল সিস্টেম। কি বলি? ক্যানাল সিস্টেম বলে থাকি। তাহলে তোমরা অবশ্যই নালীতন্ত্র জিনিসটা বুঝতে পারছো, যে অনেকগুলো নালী মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি নালীতন্ত্র। এরপর আমরা যাব কি, তোমার এই যে নালীতন্ত্র আমরা জিনিসটা বুঝলাম, এখন আমরা দেখব এই যে প্রাচীরগুলো আছে, এই প্রাচীরগুলো তো সরল হলেও হবে না। আমরা জানি পরিফেরা কেমন প্রাণী? সরল প্রাণী। এরা ম্যাক্সিমাম কোথায় বসবাস করে? সামুদ্রিকে বসবাস করে, আবার কিছু কিছু স্বাদু পানিতেও বসবাস করে থাকে, যেমন স্পঞ্জ, এগুলো কি স্বাদু পানির। তো এই যে সামুদ্রিক প্রাণী লিখে দিলাম। তো এখানে এই যে প্রাচীরগুলো যে আছে, এই প্রাচীরগুলো যদি সরল হালকা হয়, তাহলে কি যদি তুমি ধাক্কা দাও পড়ে যাবে বা শেষ হয়ে যাবে বা মারা যাবে, প্রাণীর ক্ষেত্রে কি হবে? মারা যাবে। তো এরা যেন মারা সহজে না যায়, এই জন্য কি হবে? প্রাচীরগুলো কি অনেক মোটা হবে, এই প্রাচীরগুলো কি অনেক মোটা হবে। তো এই প্রাচীরগুলো যে মোটা হবে, এটাকে তো এদের নাম আছে। আমরা যখন একটা বাসা তৈরি করি তখন আমরা ইট দিয়ে তৈরি করি, তো আমরা বাসা তৈরি করতে কি ইট ব্যবহার করি। ঠিক তেমনই এদের প্রাচীরটা যদি আমি আরো মজবুত করতে চাই, এই প্রাচীরের ভিতরে, এই যে প্রাচীরের ভিতরে কি থাকবে? স্পিকিউল থাকবে। মানে এটা দেখতে কেমন? এই যে এরকম এরকম কি থাকবে? স্পিকিউল থাকবে। তাহলে কি বললাম? এই প্রাচীর যদি গঠন করতে যাই শক্ত করে, তখন এটাকে আমরা এদের নাম দিতেছি কি? স্পিকিউল। স্পিকিউল, স্পাইক, স্পিকিউল। এখানে স্পাইক দ্বারা বোঝাচ্ছে হলো কি? কাটা। এই কাটাগুলা কেমন? কাটাগুলা কেমন? আমাদের বলতেছি ইট তো কি দ্বারা তৈরি হয়? মাটি দ্বারা পুরো পুরো ইট তৈরি হয়। ঠিক তেমন এই স্পিকিউল জিনিসটা তৈরি করতে কি ব্যবহার করা হয়? চুনময় ক্ষুদ্র কাটা যেটা হয়, চুনময় ব্যবহার করা হয়। চুনময় জিনিসটা কি? এটা হলো চুনময় বা চুনটা কি দ্বারা গঠন হয়? ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠন হয়। তাহলে আমি যে প্রাচীরটা দিতেছি, প্রাচীরটা কি স্পিকিউল দ্বারা গঠিত? স্পিকিউল কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত। এই যে এখানে যে ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠন করা হচ্ছে, এটা কি হয়? এটা কি দৃঢ়তা প্রদান করে। আর এটাকে এই যে ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা গঠিত, ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় কি? ক্যালসেরাস। কি বলা হয়? ক্যালসেরাস বলা হয়ে থাকে। তাহলে আমি কি বললাম? যে স্পিকিউল আছে, স্পিকিউলটা কাটা যুক্ত, আর এই স্পিকিউল দ্বারা চুন দ্বারা গঠিত। চুন কি? ক্যালসিয়াম কার্বনেট। আর ক্যালসিয়াম কার্বনেটকে আবার কি বলা হয়? ক্যালসেরাস নামেও বলা হয়ে থাকে। আশা করি এই যেটুকু জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো দেখো এই স্পিকিউলগুলো কি? এগুলো কি সিটা, ছড়ায় সিটা থাকে, এই যেভাবে ছড়ায় সিটা থাকে, এভাবে ছড়ায় সিটা থাকে। তো এভাবে যদি ছড়ায় সিটা থাকে তাহলে তো হবে না। যেমন একটা ইট যদি আরেকটা ইটের সাথে তুমি বসাও, তো এখানে আমরা কি দিই? সিমেন্ট ইউজ করি। ঠিক তেমনই এখানে যদি আমরা একটা স্পিকিউলের সাথে আরেকটা স্পিকিউল যদি আমরা মানে বাধাই করতে চাই, তো এক ধরনের সুতা গঠন করা লাগে। কি গঠন করা লাগে? এক ধরনের সুতা গঠন করা লাগে। এরকম একটা সুতা গঠন করা লাগে। তো এই সুতাটা কি দ্বারা গঠিত? এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত। আর এই প্রোটিনটা যে দিচ্ছি এবং এই যে কি গঠন করতেছি? স্পিকিউল। এই জন্য এটাকে বলতেছিলাম আমরা স্পঞ্জিন। মানে স্পঞ্জিন নামক সুতা দ্বারা এটা গঠন করা হয়ে থাকে। এই যে ইন আছে, ইন দ্বারা বোঝাচ্ছে হলো কি? প্রোটিন। প্রোটিন দ্বারা গঠিত। যেখানে যে ইন আছে সেটার দ্বারা আমরা বুঝবো কি? এটা প্রোটিন দ্বারা গঠিত। আর সুতাগুলো ম্যাক্সিমাম কি দ্বারা গঠিত হয়? প্রোটিন দ্বারা গঠিত হয়। আর এর থেকে আমরা বলতে পারি স্পঞ্জিন দ্বারা গঠিত হয় যে সুতাগুলা, এভাবে স্পিকিউলগুলা কি বাঁধা করে রাখে। আশা করি আমরা স্পিকিউল শব্দটা এবং স্পঞ্জিন শব্দটা আমরা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী শব্দটা দেখব। তো পরবর্তী শব্দটা কি? সেটা হলো কি? এই যে দেখো এখানে যে আমরা নালীতন্ত্র গঠন করলাম, এই যে নালীতন্ত্র গঠন করলাম, নালীতন্ত্র গঠন করছিলাম ক্যানাল সিস্টেম, তো এর ভিতরে কি একটা গহ্বর সিস্টেম ছিল না? তা আমরা জানি কি গহ্বর, আমরা যখন গহ্বর বলছি সিলম পড়েছি, সেখানে গহ্বর দ্বারা কি বুঝতেছিলাম? সিল, সিল বা ক্যাভিটি। ক্যাভিটি যেহেতু স্পঞ্জ নামক প্রাণীর ক্ষেত্রে আমরা পড়াইতেছি, সেজন্য এটাকে আমরা বলবো কি? স্পঞ্জ সিল। আর স্পঞ্জ দ্বারা বোঝাচ্ছে কি? মূলত স্পঞ্জ শব্দ দ্বারা বোঝায় কি? ফাঁকা স্থান, মানে একদম নরম কোমলীয় জায়গা এবং ফাঁকা স্থান, সেটাকে আমরা বলতেছি কি? স্পঞ্জ। এবং মাঝখানে যে অনেক বৃহৎ আকার গহ্বর আছে, এই জন্য এটা আমরা বলতেছি কি? স্পঞ্জ সিল। তো দেখো এই যে এখানে চিত্রটা দেখো, এই যে দেখো এই যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি স্পঞ্জ
সিল। এবং এই যে দেখো এই যে নালী গঠন করছে, এই যে নালী গঠন করছে, এটাকে আমরা বলতেছি কি ক্যানাল সিস্টেম। এটা হলো তোমার হলো দ্বিতীয় চিত্র জিনিসটা। এখন আমরা তার ভিতরে আরো যাব, এইটুকু অংশ আমাদের শেষ। এখন আমরা দেখব যে এই যে তোমাদের ভিতরে যে অংশটা, আমরা প্রাচীর গঠন করছি, নালীতন্ত্র গঠন করছি, সবকিছু গঠন করা শেষ। তো এই যে তোমার যে এখানে যে আমাদের যে প্রাচীরটা আছে এবং ভিতরে যে প্রাচীরটা আছে, এগুলা কি দ্বারা গঠন করা হয় দেখো। অর্থাৎ যে এই দেখো এটা হলো কি আউটিং, মানে আউটিং মানে কি আউটসাইড যাচ্ছে, এখানে দ্বারা কি বোঝাচ্ছে বাইরে কিছু বের করে দেওয়া হচ্ছে, আর এর দ্বারা কি বোঝাচ্ছে ভিতরে কিছু প্রবেশ করা হচ্ছে। তো আমরা যে ভিতরে প্রবেশ করাই, কি করাই ভিতরে প্রবেশ, ধরো ভিতরে তো পানি প্রবেশ করে, যেহেতু এগুলো সামুদ্রিক প্রাণী, সেহেতু এগুলা কি কোথায় বসবাস করে, পানিতে বসবাস করে। তো এরা পানিতে কি থাকে, অক্সিজেন থাকে, তারপর কি পুষ্টি উপাদান থাকে, প্লাস কি তোমার শুক্রাণু থাকে। তো এগুলা কি করে ভিতরে প্রবেশ করে। এখন ভিতরে যে প্রবেশ করে করার পর এরা কিভাবে গ্রহণ করে সেটা তো আমরা জানতে হবে। তো সেটা জানার আগে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি কোয়ানোসাইট জিনিসটা কি। তো কি বললাম, কোয়ানোসাইট। তো দেখো এটা একটা সাইট দ্বারা কি বোঝাচ্ছে, কোষ বোঝাচ্ছে। তাই কোয়ানোসাইট কি, আর কোয়ানো দ্বারা কি বোঝাচ্ছে, ফানেল বোঝাচ্ছে। তো ধরো এই যে এটা একটা কোষ নিলাম, এখানে একটা কোষ নিলাম, এখানে একটা কোষ নিলাম। এইভাবে কি এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, মানে একদম ঘিরে থাকবে কোষগুলা। এবং এর ভিতর দিয়ে কি থাকবে, ফ্লাজেলা থাকবে। এর ভিতর দিয়ে কি থাকবে, ফ্লাজেলা থাকবে, যা আমি পূর্বের লেকচারে কিছুটা ধারণা দিয়ে আসছিলাম। তো এখন দেখো এই যে এখানে যে অংশটা, এই অংশটা ফ্লাজেলা, ফ্লাজেলা কি করে, এভাবে নড়াচড়া করে। নড়াচড়া করলে কি হয়, ভিতরে যে পানিগুলো আছে, আর এই ভিতরে পানি নড়াচড়া করলে কি হয়, বাইরের দিকে বের হয়ে যায়। এই যে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে পানিগুলা, এই পানি ঢুকতেছে আর পানি বের করে দিচ্ছে। এবং এই যে দেখো এখানে তো তোমার এই যে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা তো পানিগুলো বের করে দিল। এবং এই যে মাঝখানে যে এই অংশটা আছে, এই যে দেখো জালিকার ন্যায়, এই যে জালিকার ন্যায়, এই যে জালিকার ন্যায় যে অংশটা আছে, এটা কি করে, জালের ন্যায়, এই যে এরকম এরকম জালের ন্যায়। তার মানে কি এই যে খাদ্য যাচ্ছে, খাদ্যগুলোকে আটকে রাখে, এই যে পুষ্টি যাচ্ছে, পুষ্টিগুলোকে আটকে রাখে, এবং শুক্রাণু যাচ্ছে, শুক্রাণুগুলো আটকে রাখে। কি জন্য, এই যে এখানে ডিম্বাণু থাকে, যে শুক্রাণু যায় ডিম্বাণুর সাথে তোমার আকর্ষণ করে, তারপর নতুন কিছু সৃষ্টি করবে। তো এই যে আমরা যে এখানে কি করে, এই যে তোমার খাদ্য যা কিছু আছে এগুলো কি কাজ করে, এগুলো কাজ করে হলো কোয়ানোসাইট। এবং কোয়ানোসাইটে এখানে যে জালের ভিতরে অংশ থাকে, এটা কি করে, এগুলোকে গ্রহণ করে, ফানেল যেটা আছে। আর তোমার ফ্লাজেলা কি করে, বের করে দেয়, যা কোয়ানোসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাণীর ক্ষেত্রে। তো এই যে কোয়ানোসাইট কি একটা আছে না, অনেকগুলো আছে। যেহেতু অনেকগুলো আছে, এই অনেকগুলো থাকলে কি একটা পরিণত কোষে ধাবিত হয়। যেমন এই যে কোষটা কি করে, এই উদ্ভিদ মানে প্রাণীটা কি করে, একটা মানে ধরো একটা পরিণত অবস্থায় থাকলো না, যেহেতু পরিণত অবস্থায় থাকলো সেহেতু এগুলোকে একটা দ্রাবে পরিণত হচ্ছে, এই জন্য একে বলতেছে আমরা কি কোয়ানোড্রাম। কারণ কি অনেকগুলো কোয়ানোসাইট কোষ আছে একত্রে, আমরা এদেরকে বলতেছি কি কোয়ানোড্রাম। তাহলে এখানে সমষ্টিকে বলতেছে আমরা কি কোয়ানোডার্ম, এবং একটা কোষকে বলতেছে আমরা কি কোয়ানোসাইট। সাইট দ্বারা কোষ বোঝায়, আর কোয়ানো দ্বারা বোঝায় তো কি ফানেল। আর ফানেলের কাজ কি, এই যে এগুলা কাজ হলো কি ফানেলের কাজ। তা আশা করি তোমরা কোয়ানোসাইট কোয়ানোডার্ম শব্দটা বুঝতে পারছো। তো এই যে এখানে দেখো, এই যে এটা হলো তোমার হলো কি, আমি কোয়ানোসাইট বুঝাইছি এখানে, এই যে কোয়ানোসাইট বা কোয়ানোডার্ম এখানে আমি বুঝিয়ে দিছি। এরপর আমরা দেখবো কি কোয়ানোসাইট কিন্তু শেষ, ভিতরে কাজটা আমাদের শেষ, যে ভিতরে কি কি হয় এগুলো আমরা জানা হয়ে গেল। এখন আমরা দেখব যে যে ভিতরে তো গঠন হয়ে গেল, এখন বাইরে কি করে, বাইরে তো প্রোটেক্ট করতে হয়, মানে কি বাইরে যে শেল্টারটা এটা তো শক্ত থাকে, এবং বাইরে তো একটা আবরণ থাকে, যদি ত্বকই না থাকে তাহলে তো হবে না। তো এই যে বাইরে যে তোমার যেভাবে আবরণ করে থাকে, যেরকম ভাবে আবরণ করে থাকে এভাবে ফুল থাকবে। তো এটাকে আমরা বলতেছি হলো কি পিনাকোসাইট। কি বলি, পিনাকোসাইট। পিনাকো শব্দ দ্বারা বোঝাচ্ছে হলো ত্বক, পিনাকো শব্দ দ্বারা কি বোঝায়, ত্বক, আর সাইট দ্বারা বোঝাচ্ছে কি কোষ। তাহলে এগুলো কি সম্পূর্ণ হলো কোষে এগুলাকে আবরণ করে থাকে। যেহেতু অনেকগুলা পিনাকো সাইট থাকে সেহেতু এদেরকে বলতেছে আমরা কি পিনাকো ডার্ম।
তাহলে আমরা কি বলে থাকি? পিনাকোডার্ম বলে থাকি। এবং এরা যেহেতু পরিণত অবস্থায় আছে, এরা কি লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, সাঁতার কাটবে না, এরা এক জায়গায় স্থির অবস্থায় থাকবে। এই জন্য এদেরকে বলা হলো কি? নিশ্চল প্রাণী। এরা সাঁতার কাটে কখন বা মুক্ত অবস্থায় থাকে কখন? এরা থাকে লার্ভা দশায়, এগুলো কি থাকে? মুক্ত অবস্থায় থাকে। তো এই যে দেখো, এটা যে বললাম, এটা হলো কি? তোমার হলো পিনাকোসাইট বা পিনাকোডার্ম। আর এই যে ভিতরে কি থাকে? স্পিকিউল থাকে। এই যে ভিতরে কি থাকে? স্পিকিউল থাকে, স্পঞ্জিন থাকে, এগুলা ভিতরে কি থাকে? স্পিকিউল, স্পঞ্জিন, এগুলা থাকে। তো এগুলো তোমার ডিপলি বিষয়, এগুলা তো আমি পড়ে দিছি। তো এইটুকুই হলো তোমার হলো কি? তোমার হলো পিনাকোডার্ম, পর্নোসাইট, এগুলো হলো বৈশিষ্ট্য। তারপর এরপরে কি আরো একটু গভীরে যাব, যে যে এই যে এরা যে পরিণত অবস্থায় হলো, তো পরিণত অবস্থায় হতে গেলে আগে ছোট থাকা লাগে, ছোট থেকে তো বড় হয়। তো যখন ছোট থাকে তাদেরকে আমরা বলতেছিল লার্ভা দশা। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলতেছিল কি? লার্ভা দশা। আর এই পরিভেরা ক্ষেত্রে লার্ভা দশা দুই ধরনের দেখা যায়। একটা হলো অ্যাম্ফিব্লাস্টোলা আর একটা হলো প্যারেনকাইমুলা। তাহলে একটা কি বললাম? একটা বললাম হলো অ্যাম্ফিব্লাস্টোলা, ব্লাস্টুলা। আর একটা হলো কি? প্যারেনকাইমুলা। দেখো দুটা নামের সাথে উলা শব্দটা আছে। এই যে উলা, এই যে উলা। উলা দ্বারা বোঝাচ্ছে কি? একটা সময়কাল। আমরা যখন ব্লাস্টোসিল পড়াইছি, তারপরে তোমার ওগুলো ওখানে বা ভ্রূণস্থল যাই করছি, যা কিছু পূর্বে পড়াইছি, সেখানে এগুলো কিছু কিঞ্চিত ধারণা দিছি। তো দেখো উলা দ্বারা কি বোঝায়? একটা সময়কাল, যে সময়কালে এটা হয়ে থাকে। আর ব্লাস্ট দ্বারা বোঝাচ্ছিলাম কি? এক ধরনের অপরিণত কোষ, সে নিজেও জানে না সে কি তৈরি করবে। তাহলে ব্লাস্ট শব্দটা আমরা বুঝতে পারছি। এখন অ্যাম্ফি দ্বারা কি বোঝায়? দেখো আমরা জানি কি অ্যাম্পোটারিক যৌগ মানে কি? উভয়ধর্মী যৌগ। আবার বলছি অ্যাম্ফিবিয়া মানে উভচর প্রাণী। তাহলে বোঝাচ্ছে কি? এখানে উভয় বোঝায়। মানে কি বোঝায়? অ্যাম্ফিবিয়া দ্বারা বোঝায় কি? উভয়, মানে দুজনই থাকবে এখানে। আর এখানে আছে হলো প্যারেন্ট দ্বারা বোঝা হলো কাজ করা। তাহলে প্যারেন্ট দ্বারা কি বোঝায়? কাজ করা। এই এখানে আছে কাইম দ্বারা বোঝাচ্ছে কি? কোন একটা ফাঁকা স্থান এরা পূরণ করে দিছে। তাহলে কোন একটা ফাঁকা স্থান কি করে? পূরণ করে দেওয়া। তাহলে অ্যাম্ফিব্লাস্টোলা শব্দটা আমরা বুঝতে পারছি, প্যারেনকাইমুলা শব্দটা এখন বুঝতে পারছি। এখন আমরা দেখব যে এরা লার্ভা দশায় কি কাজে হেল্প করে, বা এরা যে পরিণত অবস্থায় হয় কিভাবে হয়, সেটা আমরা এখন দেখব। তা আসো আমরা দেখি এটা। তো দেখো অ্যাম্ফিব্লাস্টোলা, এটাতে কি থাকে? অ্যাম্ফি মানে বললাম কি? দুইটা থাকতেই হবে। তাহলে এখানে দুইটা কোষ আছে। ধর একটা কোষ হলো কি? বড়, একটা কোষ কি? এরকম এরকম বড় অবস্থায় আছে। এগুলো প্রত্যেকটা একটা কোষ। এবং আরেকটা কোষ আছে এভাবে, অনেকগুলো আছে। এগুলো এইভাবে অনেকগুলো আছে। দেখো লার্ভা দশায় এরা কিন্তু কোনো আটকে নাই, এরা কিন্তু মুক্তভাবে এরা চলতে পারে, লাফালাফি করতে পারে, যা ইচ্ছা করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় লার্ভা দশায় এরা কেমন? মুক্ত সাঁতারু। এরা কিন্তু সেইভাবে চলতে পারতেছে। কিন্তু এরা যখন আপডেট হওয়া শুরু করবে, কি করবো? আপডেট হওয়া শুরু করবে, তখন দেখো এই যে এটা কি হয়, দেখো এটা কি হয়, দেখো তোমরা ভিতরে এভাবে এভাবে হলো, এবং বাইরে কি হলো? সুন্দর করে ঘিরে রাখলো। দেখো এরা কিন্তু পরিণত হচ্ছে। দেখো এখন একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পারবে। দেখো তোমরা এই যে দেখো আমরা এটা কি বলছিলাম? এগুলো হলো ফ্লাজেলা। এখানে বলছিলাম উভয়, তার মানে কি? এটা হলো কি? এখানে দুটা কোষ আছে, এটা হলো বড় কোষ আর এটা হলো কি? ছোট কোষ। ছোট কোষ থেকে কি করে হয়? ফ্লাজেলা। যে ছোট কোষটা কোনটা? ফ্লাজেলা। তো এই যে এখানে যে ফ্লাজেলা হচ্ছে, দেখো তো এটা কিসে রূপান্তর হইতেছে? তোমরা একটু ধারণা করো তো। দেখো এটা যদি আমরা আরেকটু করি, সুন্দর করে আঁকাই, দেখো তো এটা কি হচ্ছে? দেখো তোমরা তোমরা সুন্দর করে দেখো।
তোমরা এখন হয়তো বুঝতে পারবে এইগুলো তো এগুলো আমি অত সুন্দরভাবে আঁকালাম না, তারপর বোঝাই। তো দেখো তো, এটা হলো বাইরের দিক, এটা হলো ভিতরের দিক। আচ্ছা এই যে দেখো তো, এই যে এটা কি বললাম, ভিতরের দিক, এটা কি, এই দেখো তো এটা ফ্লাজেলার মতো হয়ে গেছে না? তো ফ্লাজেলার যে কাজ করে কি, ওই যে বিভিন্ন খাদ্য উপাদান যা কিছু আছে সবকিছু বাইর করে দেয় পানির মাধ্যমে, পানিতে যেগুলো প্রবেশ করে। তো এটা কি কর্নোসাইট হিসেবে কাজ করতেছে, দেখো কর্নোসাইট, এই যে ফ্লাজেলা হিসেবে সবকিছু বাইর করে দিচ্ছে। তো এটা কিসের রূপান্তর হয়ে যায়? ছোট কোষটা কর্নোসাইটে রূপান্তরিত হয়ে যায় এবং পানি সহ অন্য খাদ্য উপাদান গ্রহণ করে এবং ত্যাগ করে দেয়। আর এই যে বাইরের যে স্তরটা, আমরা যে বাইরের স্তরটা দেখতেছি, এর বাইরে এটা কি শেলটা দিচ্ছে, ত্বক দিচ্ছে, এটা কিসের রূপান্তর যায়? পিনাকোসাইটে রূপান্তর হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে অ্যাম্পিব্লাস্টুলা যখন পরিণত অবস্থায় হবে তখন যে দুটা কোষ ছিল, একটা হলো বড় কোষ, একটা হলো ছোট কোষ। ছোট কোষটা কোয়ানোসাইটে এবং বড় কোষটা কিসে? পিনাকোসাইটে রূপান্তর হয়। তাহলে বড় কোষটা কিসে রূপান্তর হয়? বড় কোষটা কিসে রূপান্তর হয় বলো? পিনাকোসাইটে। আর ছোট কোষটা কিসে রূপান্তরিত হয়? কোয়ানোসাইটে। আর এদের প্রত্যেকটা কাজ তো কিছুক্ষণ আগে আমি বলে দিলাম। তো এটা হলো তোমার কি অ্যাম্পিব্লাস্টুলার কাজ। তোমরা একটু ভালো মতো দেখে নাও যে অ্যাম্পিব্লাস্টুলা জিনিসটা কি। আমি আবারও বলতেছি যে অ্যাম্পিব্লাস্টুলা মূলত অ্যাম্পি দ্বারা বোঝাচ্ছে উভয়, মানে দুইটা থাকতে হবে, ব্লাস্ট মানে অপরিণত কোষ, ওগুলো মানে একটা সময়কাল। আর এখানে দুইটা কোষ থাকবে, একটা হলো বড়, একটা হলো ছোট। তো বড় কোষটা তোমার কি এই যে এইভাবে শেলটার দিল, ত্বক সৃষ্টি হলো, এই জন্য এটাকে বলতেছি আমরা পিনাকোসাইট বা পিনাকোডার্ম। এবং ছোট কোষটা যেটা ফ্লাজেলা ছিল সেটা তোমার ভিতরে থাকলো, এটাকে আমরা বলতেছি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, শুক্রাণু, পুষ্টি উপাদান গ্রহণ করে এবং বাইরে কিছু জিনিস ত্যাগ করে দেয়। এই জন্য এটাকে বলতেছি আমরা হলো কোয়ানোসাইট বা কোয়ানোডার্ম। এটাই ছিল তোমার হলো পরিণত অবস্থায় তৈরি হওয়া, যা লার্ভা দশা থেকে পরিণত অবস্থায় শুরু হলো। তা আমরা অ্যাম্পিব্লাস্টুলা কিন্তু পড়ছি। এখন আমরা এটা মিশাই দিই। এখন আমরা এটা কি করবো? মিশাই দিই। এখন আমরা দেখবো হলো কি, এই যে প্যারেনকাইমোলা, আমরা তো বলছিলাম দুইটা দেখলাম, একটা অ্যাম্পিব্লাস্টুলা, একটা হলো প্যারেনকাইমোলা। তো এটা তো আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখবো হলো কি প্যারেনকাইমোলা। প্যারেনকাইমোলা দ্বারা বুঝলাম কি, প্যারেন দ্বারা বোঝাচ্ছে কি কাজ করা। প্যারেন দ্বারা কি বুঝলাম? কাজ করা। এবং কাই দ্বারা বলতে ফাঁকা স্থান পূরণ করা। তো দেখো এখানে কি করে, এই যে কোষগুলা এভাবে থাকে, এখানে কি করে, কোষগুলো এভাবে থাকে। আর বাইরে থেকে এই যে তোমার এগুলা শেলটা দিয়ে থাকে। এখানে কিন্তু দেখো আবদ্ধ করে রাখছে, কিন্তু এভাবে কি এরা কিন্তু চলতে পারে, এরা কিন্তু কি করে চলতে পারে। পূর্বে যেটা আঁকাইছিলাম সেটা দেখো, ওটা কিন্তু বাইরে এভাবে ছিল আর এভাবে কোষ ছিল, যা আমরা কি এটাকে, আমরা যদি কোনো একটা টেবিলকে যদি এভাবে সরাই, সে কিন্তু সরতে পারে, যেভাবে সরাচ্ছি সরতে পারতেছে, কিন্তু এটাকে আমরা সরাতে পারতেছি না, কারণ এ তো টেবিলের মাঝখানে বসে আছে। এই টেবিলের মাঝখানে বসে আছে, তাহলে দেখা সরানো কমপ্লিট না। এই যে টেবিলের মাঝখানে এভাবে বসে আছে, এই দেখো, ধরো এটা যদি আমরা টেবিল ভাবে মাঝখানে বসে আছে, তাহলে কি এটা সরানো যায় এভাবে ধাক্কা দিয়ে? না, সে তো মাঝখানে বসে আছে। তুমি চেয়ারের ভিতরে বসে আছো, তুমি কি এইভাবে নাড়াতে পারবে, এই করতে পারবে না। আর চেয়ার যদি তোমার হাতে থাকে তুমি সুন্দরভাবে চেয়ারটাকে এভাবে সরাতে পারবে। তো এখানে দেখো বলছে হলো প্যারেনকাইমোলা, ভিতরে কোষ আছে, বাইরের কোষ আছে। এটা তো ফ্লাজেলা, এটা কি ফ্লাজেলা, আর এটা তার একটা কোষ। তো এটা যদি আমরা আঁকাই, তোমরা দেখো এই কোষটা দেখো, সে কিন্তু এভাবে থাকবে, এভাবে আছে। এটাকে আমরা কি করলাম, এভাবে আমরা পরিণত করলাম। এবং এই কোষগুলোকে যদি আমরা আরো একটু ভালোভাবে দেখাতে চাই, সেখানে কি করবে, এই যে কোষগুলা এভাবে আছে, এভাবে ধরো ভিতরে প্রবেশ করে দিছে, এই যে ভিতরে প্রবেশ করছে, এভাবে ভিতরে প্রবেশ করছে। এবং পরবর্তীতে এই যে এগুলা কি কি হয়, এগুলো হয়ে যায়, এগুলো হয়ে যায়, হয়ে এখানে কি করে, এই যে এরকম করে, এই যে এরকম হয় এবং এখান থেকে যে ফাজলা তৈরি হয়। তাহলে দেখো এই যে ভিতরে যে কোষটা, এটা কি, এই যে এটা তৈরি হয়ে গেল, আর এটা কি, এই যে এটা রূপান্তরিত হয়ে গেল। এটা কি ছিল না, এটা কিন্তু তখন আর থাকে না, এটা আমরা পরবর্তী দিই আর। তো এই যে এখানে এটা যে আছে, এটা কি কাজ করে দেখো তো, এটা কি কাজ করে, এরা যে ভিতরে পানি বা যা কিছু আছে সুন্দর করে বাইর করে দেয়, তাহলে এটাও কি করে,
ফ্লাজেলাটা কি হিসেবে কাজ করে? কনোসাইট হিসেবে কাজ করে, কনোসাইট হিসেবে কাজ করে। কিন্তু এই যে এখানে যে এটা তো ছিল, ধরো এটা কিন্তু ছিল না, এটা ছিল না প্রথমে, এটা আমি মিশে দিলাম, এটাই ছিল। তো এই যে এটা ছিল, তো এটা যে বাইরে থাকে, তো এটা কি কোনো কাজ করে? দেখো তো এখানে কি কোনো শেল্টার মেল্টার কিছু আছে? কিছুই নাই। তো এটা কি হিসাবে কাজ করে? এটা আর্কিও সাইড হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? আর্কিও সাইড হিসেবে কাজ করে। মানে কি আর্কিও সাইড জিনিসটা হলো কি, এটা কোষের জন্য যা যা দরকার কোনো কিছু শেষ হয়ে গেলে সেগুলো নতুন করে সৃষ্টি করবে, সেগুলো নতুন করে দিবে। তো এটাকে আমরা বলতেছি হলো আর্কিও সাইড। তাহলে আর্কিও সাইড জিনিসটা আমরা কি বুঝলাম? যে নতুন করে কিছু সৃষ্টি হওয়াকে বলতেছে হলো কি আর্কিও সাইড। তো এখন আমরা দেখবো বা আর্কিও সাইড, তাহলে আমরা কি বলতেছি? স্টেম সেল বলতেছি। তাহলে আর্কিও সাইডকে আমরা কি বলতেছি? স্টেম সেল বলে থাকি। এখন দেখো এটা তো মনে করো কি বাইরে তো আবরণ সৃষ্টি করতে হবে। তো এই যে আর্কিও সাইডে কি করে? এই যে বাইরে আবরণ তৈরি করা যায়, এই জন্য আমি ডাইরেক্ট ভাবে দিছিলাম। তো আর্কিও সাইড বললাম কি আর্কিও সাইড সবকিছু সৃষ্টি করে, তাহলে আর্কিও সাইড দেখতেছে না আমার তো এটাকে রক্ষা করতে হবে প্যারেনকাইমোলাকে। এই জন্য প্যারেনকাইমোলাকে রক্ষা করার জন্য এটা কি করে বাইরে তাম শেপ দেয়। এই জন্য এদেরকে বলতেছে আমরা কি আর্কিও সাইড আমাদের বিভিন্ন ধরনের কোষ সৃষ্টি করে দেয়, যেটা নিরাপত্তা দরকার সেগুলো সৃষ্টি করে। এই জন্য আমরা আর্কিও সাইডটাকে বলতেছি স্টেম সেল, এবং বাইরে যেটা সৃষ্টি করলে এটাকে বলতেছিলাম পিনাকোসাইট। তার মানে আমরা বলতে পারি যে ব্লাস্টুলাতে কনোসাইট পিনাকোসাইট দুটাই পাওয়া যায়, তৈরি করা যায়। কিন্তু তোমার প্যারেনকাইমোলাতে এখানে কি হয়, যেহেতু ফাঁকা অবস্থা আগে থেকে পূরণ করে রাখছে, সেহেতু এখানে শুধু কনোসাইট পাওয়া যায়, পিনাকোসাইট পাওয়া যায় না। কিন্তু আর্কিওসাইট পাওয়া যায়। আর আর্কিওসাইট কি করে? পিনাকোসাইট তৈরি করে। আর এটাই ছিল তোমার হলো লার্ভা দশা, তোমার হলো অ্যাম্পিব্লাস্টুলা এবং তোমার হলো প্যারেনকাইমোলা। তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা নেক্সট এক টপিকে চলে যাব। তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। তো নেক্সট টপিক যেটা ছিল সেটা হলো তোমার হলো কি এন্ডোসিম্বায়ন্ট, এন্ডোসিম্বায়ন্ট, তারপর জুফাইটার, গ্যামিউল, এগুলা জিনিসটা কি? তা আমি প্রথমে বুঝাই এন্ডোসিম্বায়ন্ট। বলছে কি এন্ডোসিম্বায়ন্ট। তো প্রথম হলো কি এন্ডো, এন্ডো দ্বারা বোঝাচ্ছে ভিতরে, ইন বা উইদিন। সিম, দেখো এই যে সিম, এই এন্ডো তো ধরো ইএনডিও বা ইংলিশটা লিখলাম, আর হলো সিম। এই সিম থেকে হয় হলো সিন, সিন থেকে হয় হলো টুগেদার, যেখানে উভয় বোঝায় বা দুই বোঝায়, টু বোঝায়। কি বোঝায়? দুই বোঝায়, টুগেদার। এন্ডোসিম্বায়ন্ট মানে কি? আর কি বললাম? বায়ন, বায়ু, বায়ু দ্বারা বোঝায় হলো জীব। বায়ু দ্বারা কি বোঝায়? জীব বোঝায়। অর্থাৎ যেখানে দুইটা জীব একসাথে বসবাস করবে কিন্তু ক্ষতি করবে না, উপকার করবে, এটাকে বলতেছি আমরা এন্ডোসিম্বায়ন্ট। যেমন মিথজীবিতা যেটা আর কি। তো এটা কি এন্ডোসিম্বায়ন্ট। ভাই জিনিসটা কি এন্ডোসিম্বায়ন্ট জিনিসটা কি? দেখো এটা আমরা কি পরিফেরা আগাইছিলাম, এই যে একটা স্পঞ্জ নামক প্রাণী নিয়েছিলাম। তো এই যে এখানে এসে একটা প্রাণী বসবাস করতেছে, ধরো এই যে এখানে একটা প্রাণী বসবাস করতেছে, একটা জীব। তাহলে দুটো প্রাণী হয়ে গেল, একটা হলো স্পঞ্জ আর একটা হলো আরেকটা প্রাণী এসে বসবাস করে। তাহলে এগুলো বলতেছি আমরা এন্ডো সিম। তাহলে দুটো প্রাণী বসবাস করলো। তারপর বলতেছি এরা কি করো? জীবিকা নির্বাহ করবে, মানে এর কিছু জিনিস এক দিতেছে, ওর কিছু জিনিস এক দিতেছে। তাহলে কি এই যে ভাগাভাগি যে করে নিতেছে, এটাকে বলতেছি আমরা কি এন্ডোসিম বায়োসিস। এখন এন্ডোসিম বায়োসিস যদি জিনিসটা বোঝো তাহলে আমরা চলে যাব কি তোমার হলো জুফাইটাতে। জুফাইটা জিনিসটা কি? এটা একটা জীব, এই জীবটাকে আমরা বলতেছিল জু। জু মানে বুঝাচ্ছে এটাকে অ্যানিমেলিয়া, অ্যানিমেল, এটা একটা প্রাণী। তাহলে এটা কি এক ধরনের প্রাণী। তো প্রাণীটা আছে কি অবস্থায়? নিশ্চল অবস্থায় আছে। কি অবস্থায় আছে? নিশ্চল, মানে একটা খাম্বার মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নাই, চুপচাপ আছে। যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, আমরা কি দেখছি? উদ্ভিদ, উদ্ভিদ কি চুপচাপ দাঁড়িয়ে থাকে না? এটাকে আমরা বলতে পারি না উদ্ভিদ নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে থাকে আর উদ্ভিদ। আর উদ্ভিদকে আমরা বলি ফাইটা। আর এখান থেকে আমরা বলি হলো জু ফাইটার। কোনো একটা প্রাণী যদি উদ্ভিদের মধ্যে দাঁড়িয়ে থাকে তাকে বলতেছে আমরা কি জু ফাইটার। জিনিসটা হয়তো বুঝতে পারছো। তাহলে কোনো একটা প্রাণী যদি দাঁড়িয়ে থাকে উদ্ভিদের মধ্যে তাকে তখন আমরা বলতেছি কি জু ফাইটার। জু ফাইটার পড়ার পর আমরা দেখবো হলো গ্যামিউল জিনিসটা কি। দেখো পরিফেরা পর্ব প্রাণীর এই যে এখানে বাইরের প্রাচীরে এক ধরনের দানার মতো দেখা যায়। এটা কেমন? এটা হলো মুক্তার দানার মতো, দানাদার, মুক্তার দানার মতো।
এই মুক্তার দানার মতো যে দেখা যায়, এটা এখানে এটাকে বলা হয় কি তোমার হলো গ্যামিউল। কিভাবে দেখো, এই যে মুক্তার দানাটা, এটাকে বলা হয় কি গেমা, কি গেমা নামে বলা হয় থাকে। গেমা থেকে বলা হয় হলো গ্যামিউল। গ্যামিউল মূলত এই যে এখানে যে মুক্তার দানার মতো, এটা কি বাট বা কুড়ি, এটা কি বাট বা কুড়ি, যা পরবর্তীতে কোনো কিছু সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণভাবে কি করে ভূমিকা পালন করে। এটা হলো তোমার হলো গ্যামিউল। এখন আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো কি কোয়ানোসাইট। কোয়ানোসাইট জিনিসটা কি? ধরো যে এটা একটা কি কোয়ানোসাইট, আমরা যখন আগাছিলাম পরিবারের ভিতরে থাকে হলো কোয়ানোসাইট বা কোয়ানোডার্ম। তো এটাকে যদি আমরা বড় করি, দেখো এটা কিন্তু এভাবে থাকে, এটা ফানেল, আর এটা হলো তোমার হলো এক ধরনের কলার অংশ বা গোলাকার, আর এটা হলো তোমার হলো ফ্লাজেলা। তো এই যে এখানে দেখো আমাদের যে গেঞ্জিটা, আমাদের একটা কলার আছে, কলার আছে দেখে একটা সৌন্দর্যতা দেখা যায়, ঠিক তেমনই এই যে কর্নোসাইটে তোমার একটা গোলাকার অংশ আছে। এই গোলাকার অংশকে বলা হয় কি কলার অংশ বা কলার কোষ। এই কলার কোষটাকে আমরা বলতেছি হলো কি কোয়ানোসাইট। তাহলে কোয়ানোসাইটকে কি বলা হয়? কলার কোষ বলা হয়ে থাকে। এখন দেখো এই যে পরিফেরা, এই পরিফেরাটা কি দেখো, এই পরিফেরাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কি প্রাণী বলা হয়? ছিদ্রাল প্রাণী। ভাইয়া ছিদ্রাল প্রাণী কিভাবে হয় এটা একটু দেখান। দেখো আমরা এখানে কি অনেকগুলো একটা পরিফেরা বা একটা স্পঞ্জ অনেকগুলো ছিদ্র দেখতে পারি। তো এই যে ছিদ্রকে বলা হয় কি, ছিদ্রকে বলা হয় হলো পোর। ছিদ্রকে কি বলা হয়? পোর বলা হয়। যেহেতু কোন একটা প্রাণী অনেকগুলো ছিদ্র বহন করে নিয়ে যাচ্ছে, যে বহন করা, কি বললাম? বহন করা। তো দেখো নদীতে যদি কোনো কিছু বহন করে নিয়ে যায়, অনেক যানবাহন তো বহন করে নিয়ে যায় নদীর উপর দিয়ে, এটা কে নিয়ে যায়? ফেরি নিয়ে যায়। তাহলে বহন করা এটা কে নিয়ে যায়? ফেরি। তো এই যে পোরযুক্ত ফেরি, এই দুটা মিলা বলা হয় কি পরিফেরা। অর্থাৎ অনেকগুলো ছিদ্র যখন বহন করে নিয়ে যায় তখন আমরা বলতেছি হলো পরিফেরা। আর এই যে এটা কে নিয়ে যাচ্ছে? একটা প্রাণী, এই জন্য এটাকে বলা হয় কি ছিদ্রাল প্রাণী। তাহলে এটুকু অংশ বুঝছো যে পরিফেরা শব্দটি কি জন্য বলা হয়, ছিদ্রাল প্রাণী কেন বলা হয়। তো এখন আমি এই যে সম্পূর্ণ অংশটুকু আবার তোমার কি বলতেছি। তো প্রথমে দেখছি অস্ট্রিয়া। অস্ট্রিয়া মানে কি? অনেকগুলো যদি ছিদ্র থাকে তখন তাদেরকে বলা হয় কি অস্ট্রিয়া। এই যে অনেকগুলো ছিদ্র আছে এদেরকে বলতেছি আমরা কি অস্ট্রিয়া। যদি একটা ছিদ্র থাকে তাদেরকে বলা হয় অস্কুলাম। যেহেতু উলাম আছে আম, তাহলে এক বছর, আর যেহেতু ইয়ে আছে তাহলে বহু বছর। এরপর হলো নাড়িতন্ত্র। এই দেখো এখানে কি হয়, অনেকগুলো নাড়ি তৈরি হয়, এই মিলে একটা তন্ত্র গঠন করে, আর এর জন্য কি বলা হয় কি নাড়িতন্ত্র বা ক্যানাল সিস্টেম। তারপর দেখলাম হলো কি স্পিকিউল। স্পিকিউল জিনিসটা কি? এই যে তোমার তোমার প্রাচীর ঘেঁষে, এই যে প্রাচীর ঘেঁষের ভিতরে কি থাকে? স্পিকিউল থাকে। মানে কি আমরা মজবুত করতেছে, শক্ত করতেছে। স্পিকিউল কি দ্বারা গঠিত? চুম্বায় ক্ষুদ্র কাটা। চুম্বায় কি? ক্যালসিয়াম কার্বনেট। আর এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় ক্যালসিলাস। আর এই জন্য এটাকে বলা হয় কি স্পিকিউল। তো স্পিকিউল গুলো তো মানে মুক্ত অবস্থা আছে, তো এগুলোকে সুন্দর করে একটা কি আবদ্ধ করতে হয়। যে আবদ্ধ করার জন্য বা যে একটার সাথে একটা লাগানোর জন্য কি ইউজ করা লাগে? সুতা ইউজ করা লাগে। সুতা কি দ্বারা গঠিত? স্পঞ্জিন। ইন আছে, ইন মানে কি প্রোটিন দ্বারা গঠিত। যেখানে আমরা ইন পাবো সেখানে কি প্রোটিন আছে, তাহলে প্রোটিন দ্বারা গঠিত। যে কোনো সুতার কথা বলবো সেখানে কি বলবো? স্পঞ্জিন দ্বারা গঠিত, অর্থাৎ প্রোটিন দ্বারা গঠিত। তারপর হলো স্পঞ্জিসিল। তাহলে একটা কি স্পঞ্জ মানে কি এক ধরনের প্রাণী পরিফেরা। তো স্পঞ্জ মানে কি ভিতরে ফাঁকা স্থান থাকবে আর কি। যেহেতু ফাঁকা স্থান অনেক বড় করে আছে, তাহলে আমরা জানি কি সিল। সিল তার বা ক্যাভিটি, ক্যাভিটি মানে কি গহ্বর, এই জন্য এটাকে বলতেছিল স্পঞ্জ সিল। তারপর দেখবো হলো কোয়ানোসাইট। পরিফেরার ভিতরে যে কি কোয়ানোসাইট কোষ থাকে, যা আমি দেখাইছি। তো ওইগুলো কোষ কি করে? বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, শুক্রাণু, পুষ্টি উপাদান কি করে ওই ফানেলের মাধ্যমে যা জাল যা আছে ওটা গ্রহণ করে, আর কিছু কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ অস্কুলামের মাধ্যমে বাইর করে দেয়, অস্কুলাম দিয়ে। তো এটা হলো কি কোয়ানোসাইট। তো অনেকগুলো কোয়ানোসাইট মিলে হয় কি কোয়ানোডার্ম। তারপর হলো কি পিনাকোসাইট। পিনাকোসাইট জিনিসটা কি? যে আবরণ, যে ত্বকটা। পিনাকো মানে বোঝাচ্ছে হলো কি ত্বক, তো বাইরে যে ত্বকটা আছে সেটাকে বলতেছি আমরা হলো পিনাকোসাইট। আর অনেকগুলো পিনাকোসাইট মিলে যে একটা আবরণ সৃষ্টি করতেছে, একটা বড় করে, এই যে বড় করে আবরণ সৃষ্টি করতেছে, এটাকে আমরা বলতেছি হলো পিনাকোডার্ম। তারপর নিচ্চল। নিচ্চল মানে কি? যে আমি স্থির অবস্থায় আছি, এটা কি নিচ্চল, নড়াচড়া করতে পারতেছে না। আর এরা কি পরিফেরা কি লার্ভা দশে কি নড়াচড়া করে, আর নিচ্চল মানে কি একটা অবস্থায় কি চুপচাপ থাকে। তারপর হচ্ছে লার্ভা। লার্ভা লার্ভা মানে কি? এখানে বলছিল অ্যান্টিব্লাস্টোলা, আর একটা হলো বলছিল প্যারেনকাইমোলা। অ্যান্টিব্লাস্টোলা জিনিসটা কি? ব্লাস্ট মানে অপরিণত কোষ, উলা মানে একটা সময়কাল, অ্যান্টি মানে উভয়। যেখানে দুই ধরনের কোষ থাকবে, একটা বড় কোষ একটা ছোট কোষ। তো বড় কোষটা কিসের রূপান্তর হয়? পিনাকোডার্মে। ছোট কোষটা কিসের রূপান্তর হয়? কোয়ানোসাইটে। তারপর হলো প্যারেন কাইমুলা। প্যারেন দ্বারা বোঝাচ্ছে কি কাজ করা বোঝাচ্ছে, কাইমুলা দ্বারা হলো কোনো ফাঁকা স্থান পূরণ করে রাখা। এই জন্য দেখা যায় যে তার যে ওখানে যে আমরা ফ্লাজেলাটা পাই, ফ্লাজেলাটা কোয়ানোসাইটে রূপান্তরিত হয়। আর একটা যে ভিতরে যে কোষটা থাকে সেটা কিসে রূপান্তরিত হয়? আর্কিওসাইট। আর্কিওসাইট কি?
তো বিভিন্ন ধরনের স্টেম সেল মানে অনেক কোষ যেগুলো থাকে না সেগুলোকে সৃষ্টি করতে খুবই গুরুত্বপূর্ণভাবে কি করে ভূমিকা পালন করে। তো আর্কোসাইটে কি করে পিনাকোসাইট বা পিনাকোডার্ম সৃষ্টি করে। তারপর বললাম অ্যান্ডোসিম বাইন্ড। অ্যান্ডো মানে কি ভিতরে যে আছে যেটা, সিম মানে দুইজন থাকবে, বাইন্ড মানে কি জীব, তাহলে ভিতরে যেগুলো একসাথে একটার সাথে আরেকটাকে কম্বাইন করবে সেটাকে বলতেছিল অ্যান্ডোসিম বাইন্ড বা মিথোজীবিতা, একে অপরের কি করবে উপকার করবে। তারপর হলো জু ফাইটার। জু ফাইটার মানে কি জু থেকে মানে অ্যানিমেলিয়া হচ্ছে, তাই এটা কি ফাইটার দ্বারা বোঝাচ্ছে উদ্ভিদ, মানে উদ্ভিদের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে যেগুলো উদ্ভিদ বা প্রাণী, সেটাকে আমরা বলতেছিল জু ফাইটার, মানে প্রাণীর ক্ষেত্রে বলা হয়। গ্যামিউল জিনিসটা কি, যে পরিফেরা থেকে যে একটা বড় বড় মুক্তার মালার মতো বা একটা ধারণাটা সৃষ্টি হচ্ছে তাদেরকে বলতেছে গ্যামা, গ্যামা থেকে কি হয় গ্যামিউল সৃষ্টি হয়, এটা হলো গ্যামিউল। তারপর হলো কি কোয়ানোসাইট। কোয়ানোসাইট মানে কলার কোষ কি জন্য বলতেছি দেখি, কোয়ানোসাইট এখানে কি আছে তোমার জাল আকৃতি আছে, পাশাপাশি কি আছে তোমার ফ্লাজেলা আছে, এবং ওখানে কি আছে একটা বৃত্তাকার একটা অংশ আছে। এই বৃত্তাকার যে অংশ যে এরকম আমাদের কলার সাইটের মতো, এই জন্য একে বলা হয় কি কলার কোষ, আর এই জন্য কোয়ানোসাইটকে বলা হয় কি কলার কোষ। আর এটাই হলো তোমার হলো পরিফেরার বৈশিষ্ট্য। আর এটুকু অংশ পড়লেই তোমার সব কভার হয়ে যাবে, সব কিছু। এতক্ষণ আমরা পরিফেরা ক্লাসটা করলাম এবং সেখানে অনেক কিছু আমরা দেখলাম। তো এই যে দেখলে তো হবে না যে আমরা বিভিন্ন অ্যাডমিশনে, ভার্সিটিতে, মেডিকেলে, তারপর তোমার এইচএসসিতে কই কই থেকে এমসিকিউ হয় সেগুলো তো আমাদের দেখতে হবে, প্রুফ দেখানো লাগবে না। তাই আসো তোমাদের দেখাই। তো দেখো পরিফেরাতে আমি একদম সব কিছু ডিটেলস আলোচনা করছি। তো প্রথম এমসিকিউ লেখা আছে কি স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। তো কি বলছে স্পিকিউল। আচ্ছা দেখো তো আমি যখন তোমাদের এবার লেয়ার করে দিছিলাম, প্রত্যেকটা লেয়ার এভাবে লেয়ার চলছে, এই লেয়ারের ভিতরে কি থাকে স্পিকিউল থাকে, যেখানে স্পিকিউল থাকে স্পিকিউল গুলো দেখতে কেমন, এই যে এরকম ভাবে স্পিকিউল গুলা থাকে অনেকগুলা, এটাও বলে দিছি। এবং এগুলা কি তোমার কি এক একভাবে থাকে না, এগুলাকে সারিবদ্ধভাবে রেখে দেয় কে স্পঞ্জিন নামক এক ধরনের প্রোটিন। তাহলে তার বলছে স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। আমি প্রথম পর্ব কি বলেছিলাম পরিফেরা, তো পরিফেরাতে কি থাকে স্পিকিউল থাকে, তাহলে বলছে যে স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, অ্যান্সার কি হবে পরিফেরা। দ্বিতীয় প্রশ্ন দেখো পরিফেরা পর্বের প্রাণীদের জীবন চক্রে কোন লার্ভা দশা দেখে, জীবন চক্রের কোন লার্ভা দশা। আমি এখানে লার্ভা দশা দুটো নিয়ে আলোচনা করছি, একটা হলো প্যারেনকাইমোলা আর একটা হলো অ্যাম্পিব্লাস্টুলা, দুটাই ভাঙিয়ে দিছি শব্দগুলো সুন্দরভাবে। তে তাহলে তোমার যদি বলা হয় তাহলে লার্ভা দশা কোনটা আছে, একটা হলো কি অ্যাম্পিব্লাস্টুলা, আর একটা হলো প্যারেনকাইমোলা। তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে, এই দেখো এখানে অ্যাম্পিব্লাস্টুলা নাই, আছে হলো প্যারেনকাইমোলা, তাহলে এটা অ্যান্সার হবে। এরপর দেখো বলছে পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে, কি বলছে পৌষ্টিক নালী অনুপস্থিত, কথাটা বুঝো অনুপস্থিত। আমরা দেখছি কি এখানে কি আছে, এইখান থেকে যে অনেকগুলা কি হয় নালী যুক্ত হয়, কি হয় নালীতন্ত্রে যেভাবে একটা নালীতন্ত্র গঠন করে, তাহলে এখানে আমরা কোনো পৌষ্টিক নালী দেখছি, কোনো পৌষ্টিক গ্রন্থি দেখছি, কিছুই দেখিনি, তার মানে এটা নাই। আর এটা কোথায় থেকে নাই পরিফেরাতে, তাহলে দেখো এখানে আমরা কি বললাম এই যে পরিফেরাতে পৌষ্টিক নালী অনুপস্থিত। পরের প্রশ্ন দেখো নিচের কোন প্রাণীটি সরলতম। আমি পরিফেরা পড়ানোর সময় প্রথমেই বলে দিছিলাম এরা হলো কেমন সরলতম, কারণ কি পরিফেরা এমনভাবে স্ট্রাকচার খুবই সহজ সরল, স্পঞ্জ কি খুবই নরম না, এই জন্য এদেরকে বলছিলাম হলো সহজ সরল। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমার হলো দেখো দেখো স্পঞ্জিলা দেওয়া আছে। এরপরে প্রশ্ন দেখো পরিফেরাতে কোন সংগঠন ক্রমমাত্রা, দেখো সংগঠন ক্রমমাত্রা, আমি সংগঠন ক্রমমাত্রাতে ওখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে দিয়ে যাচ্ছি। কি বলছিলাম কোষ হলো 1 নম্বর পর্ব, পরিফেরা টিস্যু 2 নাম্বার, তারপরে অঙ্গ হলো 3 নাম্বার, তন্ত্র হলো 4 নাম্বার থেকে শুরু হয়। তাহলে এটা এখানে অ্যান্সার কি হবে পরিফেরাতে কোন সংগঠন মাত্রা দেখা যায়, যে কোষীয় সংগঠন মাত্রা দেখা যায়। তারপর প্রশ্ন দেখি কোনটি পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায়, কি বলছে কোনটি পরিফেরা পর্বের প্রাণীতে দেখা যায়। আচ্ছা আমি বলছিলাম কি দেখো এই যে এখানে কি সৃষ্টি হয়, এখানে কি এক ধরনের কোয়ানোসাইট কোষ থাকে, এভাবে কি কোয়ানোসাইট অনেকগুলো এখানে থাকে এখানে থাকে এখানে থাকে, এবং বাইরের যে স্তরটা থাকে এটাকে বলতেছে আমরা পিনাকোড্রাম। তার ভিতরে কি থাকে কোয়ানোসাইট, এবং বাইরে কি থাকে পিনাকোডার্ম। দেখি প্রশ্নটা দেখি। আচ্ছা দেখো এই যে কোয়ানোসাইট এটা কি ফ্লাজেলা বের হয় না, তাহলে আমরা যদি কখনো কোনো প্রশ্ন আসে যে ফ্লাজেলা কোন কোষে থাকে কোয়ানোসাইট কোষে, এবং কোথায় থাকে পরিফেরাতে থাকে, তাহলে কোয়ানোসাইটের ভিতরে কি থাকে তোমার ফ্লাজেলা থাকে।
এখন দেখো প্রশ্নটা দেখো, কোনটি পরিফেরা পর্ব প্রাণীতে দেখা যায়? দেখো প্রথমেই বলে দেওয়া ছিল কর্নোসাইট। আমি কি পরের প্রশ্নের দিকে যাব না? ইলাস্টিন কই থাকে, রেডুলা কই থাকে, ট্যাগমারা কই থাকে, পরবর্তীতে পর্বে আসলে আমরা সেগুলো জানতে পারবো। তারপরে প্রশ্ন বললো কোন পর্বের প্রাণীতে অস্ট্রিয়া থাকে। আচ্ছা অস্ট্রিয়া কোনগুলোকে বলছিলাম, যে এই যে একটা যে ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলছিলাম আমরা হলো অস্কুলাম। কুলাম আম আছে এক বছর। আর এই যে অনেকগুলো যে ছিদ্র থাকে এদেরকে বলছিলাম আমরা কি অস্ট্রিয়া, বহু বচন। আর অস মানে কি ছিদ্র। তাহলে এখানে দেখো বলছে কোন পর্বের প্রাণীতে অস্ট্রিয়া থাকে, তাহলে কোন পর্বের প্রাণীতে বলো তো? পরিফেরাতে। দেখো এবং তারপরে প্রশ্ন দেখো, পরিফেরা পর্বের প্রাণীদের পানি প্রবেশ ও বের হওয়ার ছিদ্র, এটা একটা ওয়ার্ড তোমাদের পড়াইছি। দেখো এই যে দেখো এখানে কি হয়, পানি প্রবেশ করে পানি বের হয়ে যায়। তো এই পানি প্রবেশ এবং পানি বাইরে এটা কি করে দেয়? ফ্লাজেলা বের করে দেয় কর্নোসাইট কোষের মাধ্যমে। তো এই যে যখন ঢোকে তাহলে কার ভিতর দিয়ে ঢোকে? অস্ট্রিয়া নামক ছিদ্রের ভিতর দিয়ে ঢোকে। এবং যখন বের হয়ে যায় তখন কার ভিতর দিয়ে বের হয়ে যায়? জাস্কুলাম নামক ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তাহলে বলছে পরিবারের পর্বের প্রাণীদের পানি প্রবেশ এবং বের হওয়ার, তাহলে কোনটা হবে? দেখো তো, স্পঞ্জোসিল হবে না। স্পঞ্জোসিল মানে তো গহ্বর জিনিসটাকে বোঝাচ্ছে। স্পঞ্জেন হবে না, এটা তো স্পিকিউল নামক যে চুনময় ক্ষুদ্র গাঢ় আছে এগুলোকে সংযুক্ত করে রাখে। অস্ট্রিয়া হবে, হ্যাঁ অস্ট্রিয়া মানে ছিদ্র, এটা হবে। কিন্তু স্পঞ্জেন হবে না, এটাই হবে না। তারপর অস্কুলাম হবে, হ্যাঁ হবে, কিন্তু এখানে দিছি স্পঞ্জিল হবে, স্পঞ্জোসিল হবে না। তাহলে লাস্টে দিছে হলো অস্ট্রিয়া এবং অস্কুলাম, তাহলে এটাই হবে, কারণ অস্ট্রিয়াতে প্রবেশ করে অস্কুলাম দিয়ে বের হয়ে যায়। এবং সর্বশেষ যে প্র্যাকটিসটা দেখবো সেটা হলো কি, পরিফেরা পর্বের প্রাণীদের কোন অংশটি ফ্লাজেলা যুক্ত। এই যে কিছুক্ষণ আগে আমি বলে দিলাম, দেখো এখানে দিয়ে দিছে। সেটা কোথায় দিছে? রাজশাহী বোর্ডে এসে দিচ্ছে। যে বলছে কি যে তোমার কর্নোসাইট কোষে কি থাকে? ফ্লাজেলা থাকে। বলছে যে এই যে ফ্লাজেলা নামক যে কোষটা, মানে ফ্লাজেলা যে যুক্ত থাকে এটা কোন কোষে থাকে? তো এটা কি হবে? কর্নোসাইট হবে। আর তোমরা যদি আমার ক্লাসটা করে থাকো এবং প্র্যাকটিসটা করে থাকো, হাজার হাজার যদি প্রশ্ন তোমার সামনে আসে, তুমি নির্দ্বিধায় তুমি সেগুলো সলভ করতে পারবে। যত প্র্যাকটিস শীট দেওয়া হোক না কেন, 100 দিক 200 দিক 500 দিক যতগুলো দিক না কেন, তুমি অনায়াসে সলভ করতে পারবা।